স্যার এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। তা তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ আর দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করতেছি বাবু। চম্পা আর গৌরী দুজন বাড়ি ঝেড়ে মুছে গুইছে রেখে গেছে। যারা পিকনিকের জন্য আছে তাদের জন্য চম্পা রান্না বান্না করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো এই বাড়িতে, তাই আমরা কেউ থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের অবশ্য বাড়ি খুব বেশি দূরে নয় বাবু। ওই যে বাড়ির বাউন্ডারি খান দেখছেন না, ওই বাইরে কিছু ঘর আছে, সেইখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে পাওয়া যাবে তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ বাবু আছে। যেই ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝোলানো আছে। সেই দড়িটা ধরে টান দিলে আমার ঘরে একটা ঘন্টা বাজায় উঠবে, তাহলে আমি জানতে পারবো যে আপনারা ডাকতেছেন। আরে তুমি যে আমাদেরকে আদিকালের সেই গল্প শোনাচ্ছ গো, তোমার মোবাইল নেই যাতে আমি ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ বাবু, ফোন তো আছে, তবে বুঝতেই তো পারছেন গ্রাম অঞ্চলে সন্ধ্যার পরে ভালো টাওয়ার থাকে না, তাই ফোনকে অকেজো বলেই ধরতে পারেন বাবু। ও ঠিক আছে, তা তুমি এক্ষুনি চলে যাবে নাকি? তা কেন বাবু, আপনার রাতে কি খাবেন সেটা বলে দিন, চম্পাকে দিয়ে ঘন্টা খানেকের মধ্যে রান্না করে পৌঁছে দিয়ে যাব। আমি আমার বন্ধু রাজের দিকে তাকে বললাম, কি হে রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে তো খাবার কিনে আনতাম আসার পথে। এত চিন্তা কিসের, ও তো রান্না করে দিয়ে যাবে বলছে। তাহলে কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার মাংস আর একটু গা গরম করা কিছু পানীয় হলেই হবে। তারপর আমি সুব্রতর দিকে তাকে বললাম, কি হে হবে তো? তখন সুব্রত বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, আমি নিয়েই আসবো। ঠিক আছে আসো তাহলে, আমরা একটু ঘরটা কেমন ঘুরে দেখি। পুরনো দিনের জমিদার বাড়ি, তাও আবার গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো, তারপর কোনো এক পুরুষ নাকি শহরে গিয়ে বাড়ি করে এবং সেখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা এমন অবস্থাতেই পড়ে আছে। কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানের বাড়ির মালিক, সে এখন বাড়িটাকে ভাড়া দিচ্ছে পিকনিক করার জন্য। এত বড় একটা বাড়ি, দেখাশুনো করার তো একটা খরচ আছে। বাড়ি ভাড়া দিলে হয়তো কিছু টাকা ওখান থেকে উঠে আসবে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা রাখতেই মনে হচ্ছিল যেন কোনো এক পুরনো জমিদার আমলে এসে উপস্থিত হয়েছি। কি উঁচু সেই দেওয়াল, কত কি কারিকুর্য করা রয়েছে সেই দেওয়ালগুলোতে। ঝাড়বাতিরাও জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে। এইসব মনোরম জিনিসগুলোর অনুভব নিচ্ছি। সেই সময় রাজ বলে উঠল, সত্যি শিবু, তোর জন্য আজকে নিজেকে জমিদার বাড়ির সদস্য বলে মনে হচ্ছে। আমি হাসলাম এবং বললাম, তবেই বল, তুই তো এখানে আসতেই চাইছিলিস না। তখন কি আর বুঝেছি আমার কপালে এত সুখ নাচছে। সেই সময় হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত এবং সে বলল, বাবু আপনাদের খাবার নিয়ে আসছি। নিচে ডাইনিং রুমে খাবেন নাকি এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছনায় বসে কি আর খাওয়া যায়? চলুন তাহলে বাবু। এটা বলি সুব্রত নিচে যাবে, তখন সুব্রতর চোখে পড়ল বারান্দার দিকে দরজাটা খোলা রয়েছে। তখন সুব্রত বলে উঠল, এটা কে খুলেছে বাবু? আমি উত্তর দিলাম, আমি খুলেছি, ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা বলল না ওই বিষয়ে। তারপর সে তাড়াহুড়ো করে নিচে চলে গেল এবং জোর গলায় বলল, তাড়াতাড়ি চলে আসেন বাবু, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তাড়াতাড়ি চলে যাব। আমরা দুজন নিচে এসে গরম গরম লুচি এবং পাঁঠার মাংস দিয়ে বেশ আরাম করে জমিয়ে খেয়েছি এবং খাওয়া দাওয়া শেষ করে পাশে এসে একটি সোফার উপরে আরাম করে বসেছি। সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাসগুলো এগিয়ে দিল দুজনের দিকে এবং আমি তাকে বললাম, অনেক ধন্যবাদ তোমাকে। তখন দেখলাম সুব্রত একটু ভয়ে ভয়ে বলছে, বাবু আমি 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 তাহলে যাই। সুব্রত বিকাল থেকে আমাদের পেছনে একটার পর একটা কাজে লেগে আছে, তাই আমরা তাকে আর না আটকে তাকে চলে যেতে বললাম। কিন্তু সে যে কী কারণে এত ভয় পাচ্ছে সেটা আর জিজ্ঞাসা করা হলো না। সুব্রত চলে যাওয়ার পরে আমরা দুজন বসে বসে পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছি আর গল্প করছি। হঠাৎ করে রাজ বলে উঠল, বুঝলি শিবু, তুই যখন সব ব্যবস্থাই করলি তখন জমিদারদের মতো নাচঘরের বাইরের ব্যবস্থা করলেও বেশ আনন্দ হতো, কিন্তু কোনোদিনও তো সামনে থেকে ওসব দেখার আর সুযোগ করলো না। তখন আমি বললাম, এটা তুই বেড়ে বলেছিস, একটু আগে বললে সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এই ব্যবস্থা করতে পারতো? আমার তো মনে হয় না। আহা, ব্যবস্থা কি করবে? ওই যে চম্পা নাকি আছে না, ওকেই পাঠাতো আমাদের মনোরঞ্জনের জন্য। আমরা দুজনে এমনই গল্প করছি, তখন হঠাৎ করে পুরো ঘরের আলো নিভে গেল এবং তখন রাজ বলে উঠল, যা লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ করে চলে যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোমবাতি আনিয়ে রাখা যেত। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ, এত বড় একটা বাড়িতে আলো চলে যেতে যেন কেমন একটা অনুভূতি হচ্ছে। তখন রাজ বলে উঠল, কি হে তোমার ভয় করছে নাকি? তুমি যে সেই আগের মতো ভীতুই থেকে গেলে। কথার মাঝে কিসের যেন একটা শব্দ হলো ঘরের মধ্যে। রাজ হঠাৎ করে জিজ্ঞাসা করলো, ওটা কিসের শব্দ? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? আমি তো ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছি। কোথায়? ওই যে শোনো। এবার আমিও শুনতে পেলাম
অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিকে তাকে বোঝার চেষ্টা করলাম এই শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকে থাকতে থাকতে অন্ধকার যখন আমাদের চোখে ছয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলাম একজন মহিলা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই দুজনে চমকে উঠলাম। সুব্রত বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? সে মহিলা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলাম, কে 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 আপনি? এই প্রশ্ন শুনে মহিলা কোনো উত্তর না দিয়ে এক বিদঘুটে বিভৎস গলায় হাসতে শুরু করলো এবং সে বলল, সে কি, তোমার নার্তকীকে আহ্বান করলে আর এখন চিনতেই পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো তোমাকে ডাকিনি। ডেকেছো তো, ডেকেছো। তা কি নাচ দেখবে, কথক নাকি আধুনিক কিছু? তুমি যাও তো, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার ছোট্ট শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে আমাকে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতে সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে প্রাণে মেরে দিলে। কিসব বলছো আজ কবি? আমরা তোমায় চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে না নারীদেরকে নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো তোমাদের শরীরে বয়ে চলেছে, তাই তো? এতদিন পরেও এই বাড়িতে এসে নার্তকীর কথা মনে পড়লো। সে এবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারেনি, কিন্তু এবার তো আর ছাড়া যায় না। হয় হয়, তাদের ঘর দুটো মটকায় হয়। এটা বলেই দুটো হাত এগিয়ে দিল দুজনের গলা লক্ষ্য করে। পুরো ব্যাপারটা এতটা তাড়াতাড়ি ঘটছিল যে আমরা ওখান থেকে পালানোর পর্যন্ত সুযোগ পেলাম না। সুব্রত সুব্রত আওয়াজ করার চেষ্টা করছে, কিন্তু গলা থেকে আর কোনো স্বর পড়ছে না। এরকম ভয়ঙ্কর প্রাণহানি যুদ্ধ চলছে আমাদের মধ্যে। আমরা খানিক পরে দুজন মাটিতে গড়িয়ে পড়লাম।